ময়মনসিংহের বিখ্যাত জমিদার রঘুনন্দন আচার্য চৌধুরী ছিলেন নিঃসন্তান। বংশের আলো রক্ষার্থে এক সন্তান দত্তক নিলেন। দত্তক নেওয়ার রীতি তিনি যে চালু করলেন, সেই রীতিটাই তার বংশের শেষ পর্যন্ত চালু থাকে। তার বংশের শেষ দত্তক নেওয়া সন্তান সূর্যকান্ত তৈরি করলেন ময়মনসিংহের শহরে শশী লজ। বিখ্যাত সেই শশী লজই ঘুরে দেখব এবং তাদের গল্প আপনাদের শোনাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করব সঠিক তথ্যগুলোই আপনাদেরকে জানাতে। আসসালামু আলাইকুম, ময়মনসিংহের শশী লজ থেকে স্বাগত। আজকে আমি আছি ময়মনসিংহের জেলা শহরে শশী লজ। তো আজকে আমি শশী লজ ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো এবং চেষ্টা করব এটার সঠিক ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার। তো চলুন একসাথেই আমরা দেখি। যাত্রা শুরু করি গাজীপুর শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে। শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে যাব ময়মনসিংহ। শ্রীপুর সব আন্তনগর ট্রেন দাঁড়ায় না, কিন্তু ভাগ্যক্রমে আমি এই ট্রেনটি পেয়ে যাই, তাই উঠে বসি। ভিতরে যাত্রীদের চাপ, যার কারণে ছাদে আমার জায়গা হয়। ছাদে করেই যাব ময়মনসিংহ। সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা ট্রেন ছুটে চলার পরে চলে আসে ময়মনসিংহ। আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে সেক্ষেত্রে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগবে ময়মনসিংহ আসতে। তো ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে বের হলেই আপনি অনেকগুলো অটো দেখতে পাবেন। আমি এক অটো নেই, ভাড়া পড়ে শশী লজ পর্যন্ত 40 টাকা। সময় লাগে 10 মিনিটের মতো। দশ মিনিট চলার পরে আমাদের অটো চলে আসে শশী লজের গেটে। এটা এখন একটি জাদুঘর প্লাস টিচার্স ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয়, যার কারণে পুলিশ পাহারা বা আইনশৃঙ্খলা নিরাপত্তা সব কিছু একটু কড়াকড়ি। তো শশী লজের ভিতরে আপনাকে প্রবেশ করার জন্য দিতে হবে 30 টাকা জন প্রতি। তো আমরা 2 জন ছিলাম, আমাদের দুজনের টিকিটের দাম পড়েছে 60 টাকা। টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব। 2 দিক দিয়ে যাওয়া যায়, তো আমরা বাম দিকের রাস্তাটা ধরব। বাম দিকের রাস্তাটা ধরে আমরা যাব শশী লজের ভিতরে। বাম দিকের রাস্তাটা ধরেই আমরা হেঁটে চলছি শশী লজের ভিতরে। তো রাস্তাটা দেখতে আসলে অনেক সুন্দর, আর শশী লজটা তো দেখতেই পারতেছেন, মানে কত সুন্দর প্রাচীন এই সৃষ্টি। শশী লজের একদম সামনে আছে এই যে সাদা এই জায়গায় ছিল গ্রিক দেবী ভেনাসের মর্মর মূর্তি, যেটা 2024 সালে ছাত্র আন্দোলনের পরবর্তী সময় এটা ভেঙে ফেলা হয়। এখন আর ওই মূর্তিটা এখন নাই। আর এই মূর্তির পরেই এই যে মূল প্রাসাদটি এখন বর্তমানে জাদুঘর হিসেবে আছে। এটাই জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা টিকিটের মাধ্যমে মানুষ ভিতরে গিয়ে পুরনো নিদর্শনগুলা দেখে আসতে পারে। তো আমরা এটার ভিতরে যাব, তার আগে পুরো লজটা ঘুরে দেখি, কয়টা ভবন আছে বা কি আছে সেগুলো আগে দেখি, তারপরে এখানে ঢুকবো। লজের ভিতরে বেশ কিছু প্রাচীন গাছ আছে, যে গাছটাও দেখা যায় মোটামুটি শতবর্ষী একটা গাছ। এই সম্পূর্ণ লজটি 9 একর জমির উপরে নির্মাণ করেন তখনকার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী, তার পালকপুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে 19বিংশ শতাব্দীর শেষ ভাগে। 1897 সালে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে এটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে 1905 সালে শশীকান্ত আচার্য চৌধুরী এটা আবার পুনর্নির্মাণ করেন এবং 1952 সাল থেকে বেশ কয়েক বছর, মানে অনেক বছরই এটা মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এবং 2015 সালে এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এবং 2015 সাল থেকে এটা জাদুঘর হিসাবেই আছে এবং বর্তমানে এটা ময়মনসিংহ জাদুঘর হিসাবে বেশি পরিচিত। চলুন গল্প শুনতে শুনতে আবার আরেকটু ঘুরে দেখি, এরপরে আবার আরেকটু গল্প বলবো। আমরা এখন শশী লজের একদম পিছনে চলে আসছি, আর এই পিছনের সাইডেই আছে
পুকুর। আর এই যে দেখেন যে এই পুকুর, আর এই পুকুরটার একটা বৈশিষ্ট্য হলো এখানে একটা স্নান ঘাট আছে। সেই স্নান ঘাটটা দোতলা বিশিষ্ট। আর এটার যে মানে ঘাটলা মার্বেল পাথর দ্বারা নির্মিত। যে দেখেন মানুষ বসে ছবি তুলতেছে, আর এই যে শাপলা ফুল, লাল শাপলা ফুল আছে। মোটামুটি মানে সুন্দর। এই লজটা সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে এই পুকুরটা এবং এটার যে ঘাটলা মানে স্নান ঘাট সেটা, আর এই যে দোতলা বিশিষ্ট স্নান ঘাট, এটা আমি দেখাচ্ছি। শশী লজের সবচেয়ে মানে অবাক করা এবং মানে আশ্চর্যজনক একটা বিষয় হলো কি, আমার কাছে এটার স্নান ঘাটটা অন্যরকম লাগে। সাধারণত আমরা স্নান ঘাট দেখি কি যে সিঁড়ি বাঁধানো থাকে বা দুই পাশে দুইটা বেঞ্চের মতো থাকে, সাধারণত এরকম হয়। কিন্তু শশী লজের স্নান ঘাটটা আপনি আসবেন যখন, তখন দেখবেন যে আর কি দোতলা, মানে নিচতলা একতলা, মানে নিচে ঘাটলা আছে, বসার জায়গা আছে, আবার দোতলাও আছে। মানে একটা প্রাসাদের মতো তৈরি করছে। যে এই সিঁড়ি দেখতেছেন, এই সিঁড়ির উপরে ওঠা যায় না এখন আর কি, ওঠা মানে বন্ধ। কিন্তু এই পাশে এই সূর্যা এই সিঁড়িটা দিয়ে উঠলে ওপাশ দিয়েও নামা যায়, আবার এই পাশ দিয়েও নামা যায়, আবার সোজা আরেকটা মানে ভবনের দিকে চলে গেছে। তো এটা এভাবে মানে এটা তৈরি করা হয়েছে। তো এটা এভাবে বানানোর উদ্দেশ্য নাকি এখানে নাকি বিকালবেলা অবসর টাইমে বা যে কোনো সময় রানী এখানে এই দোতলায় বসে তিনি নাকি দেখতো, কি জানি করে আপনার রাজহাঁসের বা হাঁসের খেলা দেখতো এখানে বসে। তার জন্য নাকি এটা এইভাবে তৈরি করা হয়েছে। আর এটার এই পুকুরের এখন আমি ঘাটলায় যাব, ঘাটলায় দেখাবো আপনাদের। স্নান ঘাটের ভিতরে যাব এখন, মানে ঘাটলায় যাবো। যেখানে এটা হচ্ছে স্নান ঘাটের অভ্যন্তরীণ এই ঘাটলা। এখানে এই টাইলসগুলো নাকি পরবর্তীতে লাগানো হয়েছে। আর এটা এই যে পাথরগুলো আছে, এই পাথরগুলা মার্বেল পাথর। আর পুকুরে শাপলা ফুল আছে, সকালবেলা আসলে ফুটন্ত শাপলা দেখা যায়। তীব্র গরমে আর সহ্য করার মতো না। আর পুকুরের স্বচ্ছ পানি দেখে আর লোভ সামলানো গেল না, তাই মুখটা এই স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিলাম এবং মাথায়ও পানি কিছুটা দিলাম। একটা প্রশান্তি লাগতেছিল। শহরের ভিতরে এরকম স্বচ্ছ পানিওয়ালা পুকুর পাওয়া আশীর্বাদ স্বরূপ, এবং দেখতেও যদি হয় অসাধারণ। আর মার্বেল পাথরের উপরে বসে মানে অন্যরকম একটা অনুভূতি। তাই এই লোভটার সামলানো গেল না। সবার মতো আমিও পানির কাছে চলে গেলাম এবং নিজেকে একটু প্রশান্তি দিলাম। এই যে ভাঙা পরিত্যক্ত যেই ঘরটি দেখতেছেন, এটা একটা ঘর ছিল। এখন তো মনে হয় যে একটা সুড়ঙ্গ পথ বা সিন্ধুকের মতো হয়ে গেছে, বা সুড়ঙ্গ পথের মতো হয়ে গেছে। এটা রানী যেই স্নান ঘাটে গোসল করে এখানে আর কি তার চেঞ্জ করতো আর কি, রানী চেঞ্জিং রুম ছিল এটা। তো এটা এখন ভেঙে গেছে, মানে ভেঙে পড়ে গেছে। এটার পাশে যে গাছ ছিল এই গাছগাছালি সবগুলাই আছে। তো এটা এখন আর কি অন্যরকম একটা লুক দিছে। ভেঙে যাওয়ার পরে এটা লুকটা আর কি অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। সুলতান সুলেমান করা যাবে এটা। শশী লজটা যতটা জাঁকজমকপূর্ণ বা মানে আলোকিত, তাদের বংশের প্রদীপটা কিন্তু সেরকম আলোকিত ছিল না। এই শশী লজের প্রতিষ্ঠাতা সূর্যকান্ত, তার যে পালক বাবা তার যে পূর্বপুরুষরা, তার পূর্বপুরুষ ছিলেন ময়মনসিংহেরই মুক্তাগাছার জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। তো ওনার যে তৃতীয় উত্তর পুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী, তিনি ছিলেন নিঃসন্তান, মানে তার কোনো সন্তান ছিল না। তো তার জমিদারি রক্ষার্থে বা বংশ প্রদীপ রক্ষার্থে তিনি মানে বংশ প্রদীপের যে আলো সেটা রক্ষার্থে তিনি তার একটা পালক পুত্র নেওয়ার সিদ্ধান্ত নেন। তো একটা পালক পুত্র দত্তক নেন, তার নাম ছিল গৌরীকান্ত। তো ওই গৌরীকান্ত মানে খুব অল্প বয়সে মারা যায় এবং ভাগ্যক্রমে সেও আপনার নিঃসন্তান ছিল। এবং সে অল্প বয়সে মারা যাওয়ার পরে তার স্ত্রী বিমলা দেবী একটা
পালকপুত্র মানে দত্তক নেন। তো তাদের বংশে মানে বংশ পরম্পরায় মানে পরবর্তী যারা আসছে সবাই বংশ মানে রক্ষা করে গেছে সন্তান দত্তক নিয়ে। এই যে জমিদারি যে প্রতিষ্ঠাতা করেন সূর্যকান্ত, তো ওনার যে পালক পিতা ছিলেন তিনি ছিলেন কাশীকান্ত। তিনিও মানে অল্প বয়সেই রোগাক্রান্ত হয়ে মারা যায়। তার স্ত্রী লক্ষ্মী দেবী তিনি পরবর্তীতে একটা সন্তান দত্তক নেন। এই সূর্যকান্তর পালক বড় ভাই ছিলেন চন্দ্রকান্ত, উনিও অল্প বয়সে মারা যান। তো পরবর্তীতে আবার লক্ষ্মী দেবী আরেকটা পুত্র সন্তান দত্তক নেন, তিনি হলো সূর্যকান্ত। আর এই সূর্যকান্তই কিন্তু এই শশীলজ প্রতিষ্ঠা করেন এবং ভাগ্যক্রমে তিনিও ছিলেন নিঃসন্তান। এবং এই শশীলজটা যার নামে তিনি তৈরি করেন সে ছিল শশীকান্ত এবং সূর্যকান্তের পালকপুত্র, মানে তাদের বংশধর, মানে তাদের এই বংশ প্রদীপ তারা রক্ষা করে গেছে সন্তান দত্তক নিয়ে। তো তাদের এই যে আপনি প্রাসাদ দেখতেছেন জাঁকজমকপূর্ণ, সব কিছু জাঁকজমকপূর্ণ মনে হলো, তাদের বংশ প্রদীপ মানে প্রদীপটা কিন্তু সেরকম ছিল না। তাদের বংশটা রক্ষা করে গেছে তারা পালক সন্তান নিয়ে। তো এই হলো তাদের গল্প। তো চলুন আবার ঘুরে দেখি বাকিটা। জমিদারদের করুণ ইতিহাস তো শোনা হলো, তো চলুন এবার একটু জমিদার বাড়ির ভিতরে যাওয়া যাক। বাংলাদেশের প্রায় জমিদার বাড়ির ভিতরের দৃশ্য প্রায় একই রকম। সব জমিদার বাড়ির মনে হয় যে ভিতরের কারুকাজ বা নকশা প্রায় একইভাবেই তৈরি করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নকশাগুলা পরিবর্তন হয় বা কাঁচামালগুলো কিছুটা পরিবর্তনশীল। তো এই জমিদার বাড়ি তো তার ব্যতিক্রম না। আগেরকার সময়ের অবকাঠামো তৈরি করতে যেসব জিনিসপত্র ব্যবহার করা হতো সেগুলাই মানে এই জমিদার বাড়ি তৈরি করাতে ব্যবহার করা হয়। আর এই জমিদার বাড়ির ভিতরে যেহেতু জাদুঘর, তো এখন আমরা এই জমিদার বাড়ির ভিতরেই প্রবেশ করবো। আর এই যে যে টাইলসটা দেখতেছেন, এই টাইলসটা কিন্তু পরবর্তী সময় লাগানো হয়। এখন আমরা জাদুঘরে যাব। আর এখানে জমিদারের ব্যবহার করা জিনিসপত্র রাখা আছে। হাতির মাথা, জাদুঘরের ভিতরে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ, খুব গোপনে আমি ভিডিওটা করে ফেলি আর কি। জমিদারদের ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র, মূল্যবান কিছু অবকাঠামো বা কাঠের তৈরি দেয়ালগিরি, যে একটা মানে বিভিন্ন আসবাবপত্র, তারপরে যে মূল্যবান পাথর, অলংকারিক পাথর, হরিণের মাথা, রাজহাঁস, দামি মূর্তি শ্বেত পাথরে, জমিদারদের ব্যবহার করা আসবাবপত্র। এটা ছিল জমিদারের নৃত্যশালা। এই জাদুঘরের ভিতরে অভ্যন্তরীণ ভিতরে আর কি ভিডিও করা নিষেধ, যার কারণে ভিডিও করা যাচ্ছে না। আর এই যে তাদের ব্যবহৃত ঝাড়বাতি। এখন জাদুঘর থেকে বের হয়ে যাব, পিছন দিয়ে ঢুকছি, এখন আমরা সামনে দিয়ে বের হয়ে যাব। দেখেন সেই সময়ের নকশা সব কিছু, মানে বাংলাদেশের প্রায় জমিদার বাড়ি সব নকশা বা ডিজাইন একই রকম থাকে, তো এটাও একই রকম। সেই সময়ের কাঠের দরজা, আর দেখেন এই যে লকার হয়তো নষ্ট হয়ে গেছে, মানে সব কিছু আছে। আর উপরে গ্লাসের নকশা করা ময়ূরের আকৃতির, ওটা এটা আর কি জাদুঘরের সামনে ভিতরের অংশ। জাদুঘর থেকে বের হয়ে গেলাম। জাদুঘরের ভিতরে
বেশ কিছু মূল্যবান জিনিস দেখতে পেলাম জমিদারদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এবং নানান ব্যবহারের জিনিস। এত দামি দামি জিনিসের ভিড়েও হয়তো জমিদারদের মনে একটা দুঃখ ছিল, তাদের নিঃসন্তান জীবন। সন্তান দত্তক নিয়েই রক্ষা করে গেছে তাদের বংশের প্রদীপ। এই জমিদার বাড়িটিতে আপনি যখন আসবেন দেখবেন অসংখ্য ফুল এবং ফলের গাছে ভরপুর। চারিপাশে বিভিন্ন প্রজাতির ফুল এবং ফলের গাছে ভরপুর। আছে অসংখ্য শতবর্ষী গাছ, যেন এক সবুজের মাঝে বিচরণ করা এক বিশাল প্রাসাদ। এই পুরো লজে অনেকগুলা শতবর্ষী গাছ আছে। এই যে এই গাছটা দেখা যায়, দেখেন কত মোটা একটি গাছ, এটা একটি শতবর্ষী গাছ। এটা সম্ভবত জমিদারদের দাসীদের বাসস্থান ছিল। এখন এটা মোটামুটি রক্ষণাবেক্ষণ হয়তো করা হয় না, যার কারণে এটা সম্পূর্ণই পরিত্যক্ত। এই যে দেখা যাচ্ছে এখন এটা এগুলো পরিত্যক্ত বা বসবাস বা ঘোরারও বসারও অযোগ্য একটি স্থান হয়ে গেছে। (1990) সালের আগে এই জমিদার বাড়িটি কিন্তু ওরকম সেরকম পরিচিত ছিল না। হুমায়ুন আহমেদ তার একটি নাটক, এখানে ধারাবাহিক একটি নাটক এই জমিদার বাড়িতে শুটিং করান। নাটকটির নাম ছিল অয়ময়। তো ওই নাটকটি শুটিং হওয়ার পরে 1990 সালের দিকে বিটিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হতে থাকে। তো ওই নাটকটি প্রচারিত হওয়ার পর থেকেই কিন্তু এই শশী লজটি মানুষ মোটামুটি চিনতে শুরু করে এবং তারপর থেকে এটাকে জমিদার বাড়ি বা রাজবাড়ি হিসেবে পরিচিতি পায় এবং মানুষ, দর্শনার্থী সবাই এখানে দেখতে আসে। বাহ, সুন্দরই তো। এই জমিদার বাড়িটিতে আছে অসংখ্য কক্ষ এবং বারান্দায় দাঁড়িয়েই হয়তো তিনি নিঃসন্তান জীবনের দুঃখ বিলাস করতেন। মূল ভবনের নকশাগুলা তো বাংলাদেশে সাধারণত জমিদারের বাড়ি যেই নকশাগুলো থাকে ম্যাক্সিমাম তো প্রায় একই রকম। এই যে দেখা যাচ্ছে যে রঙিন যে গ্লাস, এটা দেখা গেছে আগের আমলে বাড়িগুলোতে ব্যবহার করা হইতো, সেই জিনিসগুলো এখনও আছে, দেখেন এখনও অক্ষতভাবে আছে। তারপর সেই সময়ের লোহার শিক, তারপর কাঠের দরজা, আবার যেগুলো সম্ভবত গ্লাসের ছিল এগুলো ভেঙে গেছে, আবার এই যে কাঠের দরজা সবগুলোই ছিল। আর এই যে পাশে আছে একটা লোহার সিঁড়ি, যেহেতু এই যে দেখেন এই যে ডিজাইন করা সেই সময়ের সিঁড়িগুলো কতটা নান্দনিক ছিল, এখন হয়তো বৃষ্টিতে হয়ে অযত্নে অবহেলায় এগুলো সবই নষ্ট হয়ে গেছে। আর এই যে ছাদে যাওয়ার জন্য লোহার সিঁড়ি ছিল, এখন এই যে জায়গায় তালা মারা, যেহেতু এটা এখন প্রত্নতত্ত্ব বিভাগ দায়িত্ব নিয়ে আছে, তারা দেখাশোনা করছে, তো এটা তারা সেভাবেই রক্ষণাবেক্ষণ করে রাখছে। আর এই যে লোহার সিঁড়ি, জমিদার রঘুনন্দনের হাত ধরে যেই দত্তক সন্তান নেওয়ার রেওয়াজ তার বংশে চালু হয়, সেই দত্তক সন্তান নেওয়াদের বংশগত যেই ধারা চলে তার ভিতরে সবচেয়ে বেশি জমিদারি পরিচালনা করেন সূর্যকান্ত আচার্য চৌধুরী। ওনার শাসনামলেই এই ব্রহ্মপুত্র নদের আশেপাশে এই ময়মনসিংহ অঞ্চলে সোনালি সময় চলে, সেই সময় চাষবাস সব কিছুই ভালো হয়। সেই সময় এই ব্রহ্মপুত্র নদীর আশেপাশেই খুব কাছাকাছি এই শশী লজটি তিনি নির্মাণ করেন। বিকাল হলে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে চলে আসে, যেহেতু একটা প্রাচীন স্থাপনা এবং প্রাচীন ঐতিহ্য, মোটামুটি পুরনো নিদর্শন আমাদের সবারই ভালো লাগে। তো সময় সুযোগ করে দূর হলেও চলে আসতে পারেন এখানে দেখার জন্য। তো জাদুঘরে অনেক কিছু দেখতে পারবেন, যদিও ভিডিওতে সব কিছু তোলা যায় নাই যেহেতু নিষেধ, তারপর আমি ফাঁকের উপর কিছু তুলছি। আর সময় সুযোগ হলে ঘুরে যাইতে পারবেন। তো প্রাচীন এই নিদর্শন দেখতে পাচ্ছেন পুরো। এখন আমি সামনে আছি একদম,
তো মোটামুটি দেখতে অনেক সুন্দরই লাগে। আর জমিদার বাড়ি ঘুরে দেখা হলো, গল্প করা হলো, এখন যাবার পালা। তো দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।